বিরোধী দলের নেতা, তার কয়েকজন লোক, থানার ওসি, তাদের দেখা মাত্র আমি বুঝে যাই আজকে আর শেষ রক্ষা হবে না আমাদের। আমি তাদের হাতে পায়ে ধরে প্রচণ্ড মিনতি করি আমাকে মেরে ফেললেও আমার ছেলে দুটোকে যেন ছেড়ে দেয়, কিন্তু না, তারা সেটা করেনি। আমার ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয়। বাকি কথাটুকু শেষ করার মতো আর সাহস পায় না আয়েশা সরকার। নিজের মুখে নিজের অসম্মানের কথা কিভাবে স্বীকার করবে সে। সুভারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র একজন নবজাতক শিশু হয়। তানভীর সরকারের কথা কানে ভেসে আসতেই দরজার দিকে তাকায় সুভা এবং আয়েশা সরকার। তানভীর সরকার এসে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়, তারপর তাকে বিছানাতে বসায়। গ্লাস ভর্তি পানি নিয়ে নিজের হাতে খাওয়ায় তাকে। তারপরও আয়েশা সরকারের কান্না থামে না। পুরনো ঘা আজকে আবারও সজাগ হলো তার। আমার আয়েশার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ারগুলো, তাকে অসম্মান করার লক্ষ্যে। কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কিভাবে দেখবে সন্তানরা? সেই মাংস কাটার জায়গা থেকে একটা চাপাটি তুলে নেয় তামিম, যেটা তার গোল্ডেন চাপাটি এখন। সেই চাপাটি দিয়েই এক এক করে সকলকে মারতে থাকে তামিম। কিন্তু তামিম ছিল একা, আর ওরা অনেকজন। আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা। তাসকিন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। আলাউদ্দিন শেষ একটা বড় ছুরি নেয় তামিমকে মারার জন্য, কিন্তু তামিমের পিঠে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাসকিন এসে দাঁড়ায় ভাইকে বাঁচানোর জন্য। পুরো ছুরিটা আমার তাসকিনের পেটে ঢুকে যায়। তামিম নিজের হাতে চাপাটি ফেলে দেয়, ভাইকে ধরে ফেলে, তাকে কোলে তুলে নেয়। যদি ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা, কিন্তু জানারগুলো আমার ছেলেকে বাঁচতে দেয়নি। ধাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে। ছিটকে পড়ে তাসকিন মাটিতে। তামিম তাদের হাতে পায়ে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। কয়েকজন তামিমকে ধরে রাখে, আর কয়েকজন আয়েশাকে। তানভীর সরকার নিজের পুরো কথাটি শেষ করতে পারে না। মোচড় দিয়ে ওঠে তার বুকে। আয়েশা সরকার সুভার দিকে তাকায়। আমাকে আর তামিমকে ধরে রাখা হয়, আর আমাদের চোখের সামনে আমার ছেলেটাকে দু টুকরো করা হয়। কত ছটপট খুললো ছেলেটা, আমি আর তামিম কত চেঁচালাম, কেউ আসলো না। আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মরেলো। তারপর তাদের টার্গেট হই আমি। জানোয়ারগুলো আসতে থাকে আমার দিকে, দুজন হাত ধরে রেখেছিল, কিন্তু কিচ্ছু করতে পারছিলাম না। তামিম বারবার বলছিল আমার আম্মাকে ধরো না, আমাকে মারো দরকার হলে, কিন্তু তাদের পাষণ্ড হাসি বলে দিচ্ছিল ছেলের সামনে মায়ের ইজ্জত যাওয়ার কথা। আমার খুব কাছে আসতেই একটা ইট আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগে। চোখ ধরে বসে পড়ে সে। দূর থেকে সাকিব দূর থেকে সাকিব তার চোখের এই অবস্থা করে। ছোটবেলা থেকেই সাকিবের হাতের নিশানা একদম পাকা। তারপর তার পিছু পিছু মাহির, রফিক, মানিক, মফিজ বের হয়ে আসে। মাহির ইশারা করতেই দুজন চাপাতি নিয়ে আমার কাছে আসে, আর তিনজন তামিমকে বাঁচাতে চায়। কিন্তু বড় বড় লোকেদের সাথে তারা পাঁচজন ঠিক কীভাবে পেরে উঠছিল না। ঠিক তখন শামসু আসে তার ঠিক তখন শামসুর আসে। তার বাবার সাথে থেকে থেকে কাটাকাটিতে দক্ষ হয়ে যায়। তার দক্ষ হাতেই কয়েকজনকে কোপ মারে। তারপর বাকি বাচ্চারাও চলে আসে। সেই যাত্রায় আমি বেঁচে গেলেও তামিমকে বাঁচাতে পারিনি। তাকে ধরে নিয়ে যায় ওসি, আর আমি আমার তাসকিনের কাটা লাশটা নিয়ে হসপিটালে যাই, যত কোনো যাতে কোনো জাদু হয়। কিন্তু ছেলেটা তো সেখানেই মারা যায়। এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের। এত কিছু হয়ে গেল, অথচ সে জানলো না। খোঁজ নিয়ে জানতে পারি তামিমের বাপ হসপিটালে। বোম ব্লাস্ট হয় তার গাড়িতে। ভাগ্য ভালো থাকায় সে বেঁচে যায়, কিন্তু অবস্থা করুন। একদিকে স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে, আর একদিকে ছোট ছেলেটা মৃত, বড় ছেলের কোনো খোঁজ নেই। আমি পাগল হয়ে গিয়েছিলাম। সব থেকে খারাপ ভাগ্য ছিল আব্বার বাড়িতে চলে যাই আমি। সেটাই ছিল আমার শেষ আশ্রয়।
আব্বা আর চাচারা মিলে আমার তাসকিনটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। পোড়া বাড়ির ভেতরে আমার তাসকিনকে মাটি দেওয়া হয়। কোনো কবরস্থানের জায়গা পায়নি ছেলেটা, অর্ধেক লাশ ছিল তাই। তাসকিনের মাথা খুঁজে পায়নি, হসপিটাল থেকে সরানো হয়। কিন্তু আমার আব্বার দাপটে অর্ধেক লাশ নিয়ে এসে মাটি দেয়। তখনও জানতাম না আমার তামিম কোথায়। খুঁজতে বের হলাম, কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয় আমার আব্বাকেও মেরে ফেলা হয়, আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। যাওয়ার সব রাস্তা শেষ। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কিন্তু অবাক করার বিষয় হলো কোনো মিডিয়া এটা কভার করে নাই। তখন বুঝলাম কত বড় হাত এটার পিছনে। জোর যার মুলুক তার, সবই পাওয়ারের খেলা। আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকি। তারপর 2 দিন পর খবর আসে তাকে আরশিনগরের থানাতে নেওয়া হয়েছে। আমি সেখানে ছুটতে চাই। থানায় যাওয়ার পর তারা তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি। আমার ছেলে কি অবস্থায় আছে জানতাম না। 18 বছরের নিচে হলে তো কিশোর উন্নয়নে দেওয়া হয়, কিন্তু আমার ছেলে ছিল হাজতে। আমাকে বলা হয় যদি ছেলেকে চাই তাহলে যেন প্রেস ব্রিফিং করে বলে দিই তানভীর সরকার পদত্যাগ করেছে। আমি জেদ ধরি, আমার ছেলেকে দেখতে দিলে আমি সব শর্ত মানব। তারা আমার জেদের কাছে হার মানে। তামিমকে 2জন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে। আমার ছেলেটা হাঁটতে পারছিল না, দাগে ভর্তি ছিল মুখ চোখ। আমি ছেলের কাছে গেলাম, সে শুধু বলল, আম্মা ওরা আমাকে পানি খাইতে দেয় নাই। আমার ছেলেটাকে কত অত্যাচার করা হয়েছে, পানিও খেতে দেয় নাই। ওসিকে বললাম তাকে পানি দিতে, দিল না, এক ফোঁটা পানি দিল না আমার ছেলেকে। আমি বের হয়ে সোজা হসপিটালে আসি। তানভীর যখন সবে মাত্র তানভীর তখন সবে মাত্র চোখ খুলেছে। 2 দিন পর চোখ খুললেও সে হাঁটার মতো শক্তি পায়নি। আমি সোজা তানভীরের কেবিনে চলে যাই। তাকে বলি যদি ব্যাডার মতো ব্যাডা হয় উঠে দাঁড়াইয়া আমার সাথে যাবে আর আমার ছেলেকে ছাড়াবে আর শপথও গ্রহণ করবে। তানভীর আমার কান উঠে দাঁড়ায়, খোঁড়াতে খোঁড়াতে থানায় যায়। তানভীরকে দেখা মাত্র তারা আমার নিয়ে আসে। তামিমের মুখ কত শুকনো ছিল, এত দাগ, এত মার মেরেছিল আমার ছেলেটাকে। আমি পানি খাওয়াই ছেলেকে, তারপর সাথে নিয়ে আসতে চাই, কিন্তু তামিম বাধা দেয়। আরও 5জন আছে তার সাথে, তাদেরও বের করতে বলে। তামিমের সাথে তাদেরও বের করা হয়। তারপর আমরা সোজা সংসদে চলে যাই। তানভীর শপথ গ্রহণ করে, প্রধানমন্ত্রী হয় সে। কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের ধ্বংসের খেলা। সেদিন সে 13 জনকে পরপারে পাঠায়, যেটা দুর্ঘটনা বলে জানানো হয়। আয়শা সরকার জোরে নিঃশ্বাস ফেলে। সুভা চুপচাপ আয়শা সরকারের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় শুনেছিল তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর 13 জন নেতার লাশ পাওয়া যায়। এটাও শুনেছিল তামিম সরকার ছিল এটার পিছনে, কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হয়ে যায়, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। রাতারাতি মিডিয়াও সব খবর নষ্ট করে ফেলে। আমি এমন এক হতভাগা পিতা যে নিজের সন্তানকে মাটি দিতে পারেনি, যার জন্য বড় ছেলেও সন্ত্রাসী হয়ে যায়। মানুষের বাবারা তাদের ছেলেদের সফলতা হিসাব করে রাখে, আর আমি হিসাব করি আমার ছেলে আজকে কয়টা খুন করেছে, তারপর সেগুলো ধামাচাপা দেয়। কি করতে হবে বাবাজান? সুভার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে সে এমন কিছু জানলো যেটা অনেক আগেই তার জানা দরকার ছিল। আসলে তামিম সরকাররা কখনো নিজ থেকে খারাপ হয় না। তাদের এই সমাজ, এই সিস্টেম ক্ষমতায় থাকা জানোয়ারগুলো খারাপ বানায়। তামিমও তো আর 5টা ছেলের মতো হতে পারত, কিন্তু না, সে হলো খুনি। তারপর থেকে তামিম সরকার হয়ে যায় 8 থেকে 80 সকলের ভয়ের কারণ। বাবার সাথে ছায়ার মতো থাকে সে। আমার পোলা বহু বছর আমার কোলে মাথা রাখে নাই জানো, কারণ কারণ মাথা রাখলেই তার তাসকিনের কথা মনে পড়তো। 2 ভাই একসাথে কোলে মাথা দিয়ে টিভি দেখতো। কিন্তু আজকে
আরেকজন নাই? তামিম সব সময় পোড়াবাড়িতে থাকে কেন জানো? তার ভাইকে পাহারা দিতে। যে তার মনে না হয়, তাতে তার মনে না হয় সে একা। তার আর সেখানেই রঙ্গমঞ্চ কাজ করে। ভাইয়ের খুনিদের এক এক করে সেভাবেই মারে, যেভাবে তাসকিনকে মারা হয়েছিল। তামিম, রঙ্গমঞ্চখানা, গোল্ডেন চাপাতি, পোড়াবাড়ি, 2014 সালের 27 জানুয়ারি, এক এক করে পুরো ইতিহাস সুভার চোখে ভেসে ওঠে। একটা কষ্ট পেয়ে তামিম সরকার আজকে ভয়ঙ্কর এমপি তামিম সরকারে পরিণত হয়েছে। তামিম সরকাররা নিজ থেকে খারাপ হয় না, এই সমাজ তাদের খারাপ করে তোলে। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম, চোখ দুটো অসম্ভব লাল। আজকে সে আবারও রাগের বশে নিজের পরীর গায়ে হাত তুলেছে। সুভা যখন ফ্লোরে বসে অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল, তামিমের ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। 11 বছর আগে তার ভাইও তার দিকে ঠিক এভাবেই তাকিয়েছিল। কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে। সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি, কিন্তু যেই চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে। পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়, কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রণ করে। তামিম তার যেই গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত, সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা। পোড়াবাড়িতে তামিম সবসময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে। মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথে কথাও বলে। তামিম তার ভাইয়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সকলকে এক এক করে সেভাবেই মারবে, যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভিতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চখানা। হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানাতে। যেদিন তামিম রঙ্গমঞ্চখানায় ঢুকে সেদিন সে মানুষ কম নরপিশাচে বেশি পরিণত হয়। তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর। তামিম কখনো কল্পনা করেনি সেও কাউকে এতটাই ভেঙে চুরে চাইবে। আজকে সুভা যখন কাঁদছিল, তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে। সুভা যখন ডিভোর্স চাইল, তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কে সে তার পরীকে ডিভোর্স দিবে? সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া। তামিম সরকার কখনো ভয় পায় না, কিন্তু আজ পেয়েছে, যখন সুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল। তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল সুভাকে। যখন পেল তার আত্মায় পানি চলে আসলো। তামিম ভেবেছিল হয়তো সে সুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে পুরো পোড়াবাড়ি জুড়ে। হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটাই বেশি, তাই প্রকৃতিও আজ নিশ্চুপ। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে কি থাকা যায় না সকাল? না। সুভার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করলো। তারপরই তার সাথে থাকতে চায় না। আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য পড়ি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতো হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার, কথাটির ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দিবেন, মন চাইলেই যত্ন নেবেন, আবার মন চাইলেই গায়ে হাত তুলবেন। এটা কেমন ভালোবাসা তামিম? সুভা নিঃশব্দে কোর্টের ভিতরে চলে যেতে থাকে, আর তামিম তার পিছনে দাঁড়িয়ে থাকে। তার পা দুটো যেন অসর হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুভার হাত ধরে ফেলে। সকাল শোনো, প্লিজ আমার কথা শোনো। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? না, নেই।
পৃথিবীর সব থেকে খারাপ লোককেও তো একটাবার সুযোগ দেয়া হয়। আমাকে কেন দিলি না পরি? সুভা তামিমের হাত এক ঝটকাতে সরিয়ে ফেলে। কয়বার সুযোগ চাই আপনার? কতবার? তামিম, আমিও মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িয়ে? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই কি আমাকে ভালোবাসিস না পরি? খুব ভালোবাসি তামিম, কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার, তাই চলে যাচ্ছি। তামিম সুভাকে হালকা ধাক্কা দিয়ে উঠে 2 কদম পিছিয়ে যায় সুভা। খুব কষ্টে নিজের তাল সামলে নেয় সে। আরে যা, তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পিছনে ঘুরে। সুভার চোখের পানি মুখের ভিতরে চলে যেতে থাকে, আর তামিম আবারও তার পিছু নেয়। শুভা, শুভা শোন, আমার আমার ভুল হয়ে গেছে। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি মরে যাব সকাল, প্লিজ যাস না। আর না তামিম। সুভা তামিমের হাত ছাড়িয়ে ভিতরে চলে যায়, আর তামিম ওভাবেই দাঁড়িয়ে থাকে বাইরে। আজকে তাদের ডিভোর্সের লাস্ট দিন। কোর্টে শেষ বৈঠক আজ। তামিম তার আব্বাজানের কাছে চলে যায়। আব্বা প্লিজ আপনি ওকে থামান। আব্বা আমি মরে যাব, আব্বা প্লিজ ওকে থামান। তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডিভোর্স পেপারে সাইন করে সুভা বাইরে চলে আসে। তানভীর সরকার তাকায় সেদিকে। তানভীর সরকারের নীরবতা দেখে তামিমও সেদিকে তাকায়। সুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়, সাথে তার আয়েশা সরকার। সুভা গাড়িতে চুপচাপ বসে পড়ে, আর আয়েশা সরকার এসে জানিয়ে দেয় ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু তামিমের সাইন বাকি। ডিভোর্স হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার সকাল তাকে ছেড়ে দিল। তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর সুভা চলে যায়। হেই শুভা, হেই, তুই কেমনে আমাকে ছেড়ে চলে গেলি? শুভা, তুই কেমনে গেলি? খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম, কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য সুভা ছিল না। সে অনেকক্ষণ আগেই চলে যায়। তামিম সরকার, যাকে 8 থেকে 80 সকলে ভয় পেত, আজকে সে সকল লোকই তার এই করুণ পরিণতি দেখে তাচ্ছিল্য করছে। সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না, কিন্তু পিঠ পিছনে ঠিকই কথা বলছে। আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ। চলে গেছে তার শখের নারী। তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়। সে বারবার চেয়েছিল আবারও সুভার কাছে যাবে, কিন্তু না, তাকে যেতে দেওয়া হয় না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চায় না, তাকে বারবার আর কত জোর করা যায়। ভারাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকতেই সে চোখ দিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। তার মন বারবার বলছিল, এই বুঝি সুভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, সুভা এলো না। তামিম বিছানায় তাকায়, তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। দেখে সুভা বসে আছে। তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখনই সুভাকে ধরতে যায় সে মিলে যায় অন্ধকারে। অর্থাৎ তামিম কল্পনা করছিল সুভাকে। তামিম উঠে সুভা আর তার ছবির সামনে দাঁড়ায়। তোকে পাওয়া আমার ভাগ্যেরই। তামিম খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে, মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো। তামিম সুভার ছবি তো রাখে আর বলে, পোড়াবাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেটের টান তার কাজ করছে না। তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না। এত বড় কষ্ট কিভাবে সইবে সে? জোর করেও সে সুভাকে আটকাতে পারেনি। এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম, চোখ বন্ধ করে ফেলে। পঞ্চপাণ্ডবও এসে তামিমের পাশে বসে পড়ে। চোখ খুলে আকাশের দিকে তাকায় সে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। পানি মুছে মাহিরের থেকে তার সিগারেটটি নিয়ে নেয়।
বক্ষস্থলে কারো হাত অনুভব হতেই চোখ খুলে ফেলে তামিম। নিঃশ্বাসটাও বেশ জোরেই বের করছে। কপাল কুঁচকে চোখ ঘুরিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম। রাত প্রায় শেষের দিকে। তাহলে কি এতক্ষণ সে কল্পনা করলো? এ কি ভয়ঙ্কর কল্পনা! আর একটু হলেই তো জান বেরিয়ে আসতো। কল্পনাও এত ভয়ঙ্কর হয়? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকে তামিম। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে। সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে, আর অনবরত কেঁদেই চলছে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বিড় করে, শয়তান ছেমড়ে, কল্পনাতে এসেও আমার 12টা বাজায় দিয়েছে। তামিম সুভার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুভা ছাড়ে না। সে আরও শক্ত করে ধরে। চোয়াল শক্ত করে সুভাকে ডাকে তামিম। শুভা, আমি সকাল, তামিমের সকাল। নিশ্চুপ হয়ে যায় তামিম। বুকের ভিতরের জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিভল বলে। এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার, কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত। কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না। তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে। দরকার হলে আপনার খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো, রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাও ডিভোর্স দিব না। সুভার কথা শুনে তামিম বোকা বনে যায়। সে কি তাকে ঠান্ডা মাথায় থ্রেট দিল, নাকি ভালোবাসা প্রকাশ করলো? কিছুই বুঝতে পারল না তামিম। তাহলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি কেন? আপনিই তো বলেছিলেন যেতে। আমি বললেই যেতে হবে? কোন কথাটা শোনো তুমি আমার? সুভা চুপ হয়ে যায়। তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সে। তামিম রাগের মাথায় চলে যেতে বলছে দেখেই কি তাকে চলে যেতে হবে? আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম। কিন্তু আমি তো মানুষ ভালো না। আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকেই চাই। বলদ বেডি, এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে। এসব ছোট লোকি লেভেলের সাথে আমার তুলনা দিস না। আমি তামিম সরকার, সকলের বাপ। আচ্ছা দিব না। সুভার কান্নার পরিমাণ কমে না। সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে। তামিমও একটু ভরসা পায়, তারপরই তাকে ভালোবাসে। তামিম হাত ধরে সুভাকে সামনে আনে, চোখের পানি মুছে দেয়, কপালে আদুরে পরশ এঁকে দেয়। সুভাও তামিমকে জড়িয়ে ধরে। শুধু কি জড়িয়ে ধরবে? চুমু কি তোমার মরা বাপ দিবে? তামিমের ঝাড়ি শুনে সুভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমু দেয়। তামিম, হুম। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এত জোরে থাপ্পড় মারলেন কেন? একটু ধীরেও তো মারা যায়। বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আরং ধুলাই দিতে হয়। আবার তেরামি করলে কানের নিচে পড়বে। সুভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয়। কিছু কইলেই মারে, একদম কানের নিচে লাগাবো। শয়তান সরকার। তামিম সুভার মাথা ধরে তার বুকে লাগিয়ে রাখে, কোনো কথা বলে না। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে। এতদিনে সুভার কাছে পুরো বিষয়টি কাচের মতো সচ্ছল হলো। কেন তামিম এত পোড়াবাড়িতে থাকে? হয়তো প্রধান দিন সুভাকে এখানে ডেকে আনার কারণ ও এটাই ছিল, তার ভাইকে দেখানো। ভাবি হিসেবে সুভা চলবে কিনা? তামিম, জি পড়ি। আপনি কেঁদেছেন? না, মিথ্যা বলছেন, আপনার চোখ রসগোল্লার মতো লাল। ছেলে মানুষ কাঁদে না সকাল। কিন্তু তামিম সরকার যে কাঁদলো। সুভার কথায় তামিম হেসে ওঠে। মেয়েটা আসলে ঘাড়তেরা, ঠিক তার মতোই। বুড়ো বয়সে যে কত কাঁদতে হবে তোর জন্য আল্লাহ মাবুদ জানে। সুভা তামিমের বুকে মুখ লুকায়। আসলেই তো সে তামিম সরকারকে কাঁদিয়েই চলেছে। সুভা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দিবে না, আগলে রাখবে তার শয়তান সরকারকে। একটা বউয়ের জন্য শালা এত কষ্ট করতে হয় জীবনে, জিন্দিগিতে আমি বিয়েই করুম না বাল। বোমা সাকিবের কথা শুনে চার পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে। কই কই?
ভালো হয়ে যায় মাহির, কথায় কথায় আমার ইজ্জতে হাত দিবি না। সাকিব আর মাহির একজন আরেকজনের দিকে এমনভাবে তাকায় আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ছাড়বে। শালার বাইরা ফাটাফাটি বন্ধ কর, ভাই শুনলেই পাচার ছাল তুলবো। কালামানিকের কথায় সাকিব আর মাহির চুপ হয়ে যায়, কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নিবে। শুভা, জি। চল জঙ্গলে যাই কেন? মঙ্গল করতে। কি? আমার আর তর সইছে না, আয় জলদি। আরে ভাই হাত ছাড়েন। চুপ কর বোন, জলদি আয়। তামিম সুভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে, ঠিক বাঁশঝাড়ের মতো। আর অন্যদিকে সাকিবের চোখে আবারও তাদের এই টানাটানি দৃশ্য পড়ে যায়। দেখছস নি, ভাই ভাবিরে ধইরা রঙ্গমঞ্চ থানায় লয়ে যাইতাছে, শিউর 2 টুকরা করবো ভাবিরে। ঠিক কইছ সাকিব, চল জলদি। মানিক আর সাকিব জলদি সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তার আগেই মাহির আর রফিক তাদের ধরে ফেলে আর টাকলা মুফিস দুজনের মাথায় চাটি মারে। মারস কেলা শালার ভাই? বাজারের কথা ভুলে গেছস? না। তো চুপচাপ থাক। সাকিব আর মানিক মুফিসের কথার অর্থ বুঝতে পারে। গতবার সাকিবের জন্য তামিমের 19-20 হতে হতে হয়নি, এবার যদি সেম মিস্টেক করে তাহলে আর ছাড়বে না তাদের। তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উকি মারতে থাকে। বাড়ি চলুন তামিম। এত ধৈর্য আমার নাই। এখন কি ইতিহাসে নাম লেখাতে চাচ্ছেন? কিসের ইতিহাস? জঙ্গলের ভিতরে কন্ট্রোললেস হয়ে বাসর সারল তামিম সরকার। শালার জিন্দেগি। খুব জোরে জোরে হাসতে থাকে সুভা, আর তামিম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। এই একটা মেয়ে তার গোটা দুনিয়া জুড়ে, যার জন্য সে সব করতে পারে। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের কাছে দাঁড় করায়, গালে হাত রাখে সুভার। আমার শুধু তোমাকে চাই সকাল। তোমার নিঃশ্বাস, তোমার ধ্যান, তোমার কথা, তোমার চাহনি, সব কিছু আমার চাই। কথায় আছে, সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার গতিতে চলতেই থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, তামিমের 6 শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটি ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। সুভা মোটামুটি সকল বিষয় রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার উপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে সুভা, টেনশনে তার খাওয়া দাওয়াও বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে, তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার বারবার উল্টোপাল্টা চিন্তা আসতেই থাকে। এত টেনশন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি? সুভা ভ্রুকুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসে যায় তামিম, আর মনে পড়ে রাতের কথা। গতকাল রাতের বেলা, রাত তখন প্রায় 11:35। সুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে সুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায় সুভা। তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে ওঠে সে, বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ওহ সরি, আমি ধ্যান দেইনি। তোমার ধ্যান তো এখন আমার সতীনের ওপরে। সুভা বোম্বলার মতো তাকায় তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম সুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলে মানসিক কথা হেসে ওঠে সুভা। লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। অনেক পড়েছো, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম সুভার বই বন্ধ করে ফেলে।
আর তাকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, ইস, নো মোর ওয়ার্ডস। কাল পরীক্ষা আর আজকে 19-20 করবো।